এমনিতেই ভিখারি দশা। দেশ চালাতে গেলে কিছুদিন অন্তর অন্তরই হাত পাততে হয় বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতো সংস্থার কাছে। এছাড়া বন্ধু দেশ চীন, তুরস্ক আর ঘুরপথে আমেরিকার সাহায্যে কোনো মতে টিম করে টিকে রয়েছে পাকিস্তান। দেশের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দেশের বৈদেশিক মুদ্রার পুঁজি যা রয়েছে তাতে মাত্র 3 মাস চলবে। ভাবতে পারছেন একটা দেশের আর্থিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে? এখানেই শেষ নয়, বিপুল পরিমাণ ঋণের বোঝা বেড়েই চলেছে। তবুও দেশ চালাতে গেলে অর্থের জন্য ঋণ নেওয়া থেমে নেই পাকিস্তানের। সূত্রের খবর, বন্ধু দেশ চীনের কাছে সম্প্রতি 4000 কোটি ইউয়ান অর্থাৎ 140 কোটি আমেরিকান ডলার অর্থ সাহায্য চেয়েছে শাহবাজ শরীফের দেশ। সম্ভবত 2025-এর শেষের দিকে এই অর্থ ঋণ হিসেবে চীনের কাছ থেকে পেয়েও যাবে পাকিস্তান। পাকিস্তানের ঋণের পরিমাণ বাড়তে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় 21 লক্ষ কোটি টাকা। এ তো গেল অর্থনীতির পরিসংখ্যান, কিন্তু পাকিস্তানের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে পেহেলগামে জিহাদি হামলার পর। কারণ এই হামলার ঘটনার পর পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের প্রস্তুতি যেরকম নিচ্ছে ভারত, সেই রকমই আর্থিক দিক দিয়েও শাহবাজ শরীফকে কোণঠাসা করার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফিনান্সিয়ালি অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর কাছে ফের পাকিস্তানকে ধূসর তালিকা অর্থাৎ গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য তদবির করতে শুরু করেছে ভারত, এটাই জানা গিয়েছে। প্রসঙ্গত বলি, এই সংস্থার অন্তর্ভুক্ত হলে বিশ্ব ব্যাংক সহ অন্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে। নিজেদের দেশের মাটিতে জিহাদি কার্যকলাপে মদদ দেওয়া এবং আর্থিক সাহায্য করার অভিযোগে 2018 সালের জুন মাসে গ্রে লিস্টের আওতায় চলে আসে পাকিস্তান। শেষ পর্যন্ত 2022 সালের অক্টোবরে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত এই তালিকা থেকে বেরিয়ে আসতে পারে পাকিস্তান। কিন্তু পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর পাকিস্তানকে ফের এই তালিকার মধ্যে ঢোকাতে মরিয়া ভারত, অর্থাৎ হাতে না মেরে ভাঁতে মারার পরিকল্পনা করছে ভারত। এখানেই শেষ নয়, পেহেলগামের ঘটনার পর সম্প্রতি 2রা মে পাকিস্তানের সঙ্গে আমদানি ও রপ্তানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে ভারত, যার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে চলেছে পাকিস্তান। এছাড়াও ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে লড়ার জন্য অস্ত্র মজুতও যা রয়েছে তাতেও বেশি দিন আর চলবে না। যে সমস্ত ফাইটার জেট, রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। মূলত অর্থাভাবের কারণেই এই রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি পাকিস্তানের তরফে। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছিলেন তিনি, আসুন শোনাই আপনাদের। আমরা যখন দেখছি যে ভারতের উত্তর এবং পশ্চিম দুটো জায়গাতেই কমপ্লিট অপারেশন অ্যালার্ট, যেখানে আর্মির অপারেশন চলছে তার সঙ্গে সঙ্গে এয়ারফোর্স নেভিও অফ অ্যালার্ট। ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের একটা হিউজ মোবিলাইজেশন চলছে, পাকিস্তান আর্মির মোবিলাইজেশন হচ্ছে এবং ওনাদের চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে দেখছি ফরওয়ার্ড লোকেশনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কারণ ওদের যে সেনার অবস্থা আজকে, তার মোরাল একদম তলান্নিতে, ওরা ভয় পাচ্ছে। এবং তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তানের যে ফরওয়ার্ড বেস, এই ফরওয়ার্ড এয়ারফোর্স বেসগুলোয় যেখানে F-16 এবং JF-17 এই থান্ডার এই ফাইটার জেটগুলো রাখা ছিল, হঠাৎ কেন জানি না এই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে যে ফরওয়ার্ড লোকেশন বেস সেইখান থেকে কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে। কোথায় থেকে এই JF-17 থান্ডার আর F-16 সরিয়েছে আপনাদের আমি জানাতে চাই যে পাকিস্তান এয়ারফোর্স বেস যেটা মুরিদে আছে, চাকওয়াল লোকেশন, এটা একবারে লাইন অফ কন্ট্রোল পাশে। স্কারদুতে, এটা আমরা বলেছিলাম এই 3 দিন আগে, ওখানে একটা এয়ার এক্সারসাইজ চলেছিল স্কারদু, যেখানে F-16 দিয়ে F-16 এর দুটো স্কোয়াড্রন ওখানে এয়ার এক্সারসাইজ করেছিল। ইসলামাবাদে যে পাকিস্তান এয়ারফোর্স বেস আছে সেখান থেকেও কিন্তু সরিয়ে নিল। এবং মুলতান দেখেছি, ফয়সালাবাদ দেখেছি, গুজরানওয়ালা, ভেরি এবং লাহোর এবং লাস্ট ভাওয়ালপুর, যেখানে অলরেডি আপনাদের আমরা বারবার জানিয়েছি এবং আমি তো নিশ্চিতভাবে জানিয়েছি যে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করে তৈবার যে হেডকোয়ার্টার মুরিদকে এবং ভাওয়ালপুর, এটা আমাদের লক্ষ্যে আছে, সেটা ওরা জানে। সেখানে মিসাইল অ্যাটাকও করতে পারি, কারণ যে হেডকোয়ার্টার থেকে ভারতের বিরুদ্ধে আঘাত করছে বারবার, সেখান থেকে নিশ্চিতভাবে ভারতের কাছে একটা অপশন আছে, এই ভাওয়ালপুর অথবা মুরিদকে অথবা মুজাফফরবাদ এই জায়গাগুলোকে শেষ করে দেওয়া। এবং এই প্রত্যেকটা এয়ারবেস, যে এয়ারবেসের গুলো, যে পাকিস্তান এয়ারবেসের নাম বললাম,
তাদের প্রত্যেকটা গ্রিড রেফারেন্স কোথায় অবস্থিত, এবং এই প্রত্যেকটায় আমাদের মিসাইল রেঞ্জ অথবা আমাদের অনেক এই পাকিস্তান এয়ারফোর্স আমাদের মিডিয়াম আর্টিলারি গান অথবা বোফোর্স ফায়ারিং রেঞ্জের কিন্তু ভেতরে। এবং এদের এই সময়ে যদি যেই লাইন অফ কন্ট্রোলের আশেপাশে এয়ারফোর্স বেসগুলো আছে সেখানে ওদের F-16 অথবা JF-17 থান্ডার যদি তেহেস না মানে ভেঙে দেয়, আমরা যদি এটাকে অ্যাটাক করি থ্রু মিসাইল অর ব্যালিস্টিক অ্যাটাক, তো এদের যে এয়ার সুপিরিয়রিটি, এমনি এদের অবস্থা খারাপ। 30% অফ দ্য পাকিস্তান এয়ারফোর্স যে ফাইটার প্লেন আছে দিস আর আন্ডার মেনটেনেন্স, কারণ তাদের লং টাইম মেনটেনেন্স হয়নি বিকজ অফ ইকোনমিক ক্রাঞ্চ, রিসোর্সেস ক্রাঞ্চ। চায়নার এগুলো ম্যাক্সিমাম JF-17, F-16 মার্কিন যুক্তরাষ্ট্র, এদের পয়সা সেই ইকোনমিক অবস্থা নেই যেখান থেকে এরা স্পেয়ার্স কিনে এনে এগুলোকে আপগ্রেড করবে। ইভেন এদের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাভ্যাক্স যেটা এরা এটাকে সাপোর্ট করা যে থাকে, তাদেরও এটার অবস্থা এই সময় খুব খারাপ। এবং এইটার জন্য আমরা দেখলাম JF-17 থান্ডার এবং F-16 এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক দূর নিয়ার অ্যাবাউট যেটা লাইন অফ কন্ট্রোলের সামনে এয়ারফোর্স বেসগুলো ছিল অথবা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম ORP বলি আমরা, অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম, এইখান থেকে এগুলোকে সরিয়ে বিভিন্ন বাংকারের মধ্যে এই যে পেন থাকে সেই পেন বলি তার মধ্যে লুকিয়ে রাখা হচ্ছে। এই জিনিসটা আপাতত বিগত দুদিন আমরা দেখেছি পাকিস্তান এয়ারফোর্স, কারণ ভারতের মুভমেন্ট এবং মিসাইল যেখানে ওরাও জানছে যে আমরা কি করতে চলেছি, আমাদের মিসাইল কোথায় কোথায় রাখা হচ্ছে এবং মোবিলাইজেশন হচ্ছে, মানে আমরা হয়তো জানি না, তবে ওদের আপডেটেড ইনফরমেশন আছে এবং এর জানার পরই সঙ্গে সঙ্গে মুভমেন্ট শুরু হলো এবং পাকিস্তান এয়ারফোর্সে একটা কমপ্লিট এয়ারক্রাফট এরা কিন্তু সরিয়ে ফেললো। আর একটা আমরা যেটা খবর পেয়েছি যে দুটো JF-17 এই একটা জঙ্গি সংগঠন কিন্তু নিয়ে নিচে বলছে ওরা, কিন্তু আমরা জানি ISI তুলে দিয়েছে এই প্লেনগুলো, যেটা জঙ্গি সংগঠনের হাতে গেল, যেমন 9/11 হয়েছিল, এই কিছু জঙ্গিকে ওরা পাইলটে ট্রেনিং দিয়েছে। তো এ আত্মঘাতী মানে এরা জেহাদি এই প্লেনগুলোর মাধ্যমে ভারতের ভেতর আবার একটা বড় জঙ্গি অ্যাটাক করতে পারে, নজর ঘোরাবার জন্য, নিজেদের চামড়া বাঁচাবার জন্য। এখন জানে ভারত এগিয়ে আসছে, সমুদ্র দিয়ে এগিয়ে আসছে, স্থল দিয়ে এগিয়ে আসছে এবং আকাশ দিয়ে এগিয়ে আসছে। তো তিন দিক দিয়ে পাকিস্তানকে কিন্তু ভারত ঘিরে নিয়েছে এবং আজকে সামনে পাকিস্তানের কিন্তু কোনো বন্ধু নেই। হ্যাঁ, চীন অথবা তুরস্ক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে কিছু সাপোর্ট করলেও করতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।